মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের গন্ধ, যুদ্ধের দামামা বাজছে চারদিকে। কিন্তু গত কয়েকদিনে যে ঘটনাটি ঘটে গেছে সেটি সবার চোখ এড়িয়ে গেলেও ভূরাজনীতির মানচিত্রে একটি ভূমিকম্প তৈরি করেছে। ইরান এমন একটি জায়গায় হামলা করেছে যেখানে হামলা হবে বলে কেউ কল্পনাও করেনি। আর সেই হামলার পেছনের কৌশলই এতটাই ধূর্ত, এতটাই সুপরিকল্পিত যে সামরিক বিশ্লেষকরা পর্যন্ত হতবাক হয়ে গেছেন। গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। আজারবাইজান নামের ছোট্ট একটি দেশ, ককেশাস অঞ্চলে অবস্থিত এই দেশটির সঙ্গে ইরানের রয়েছে দীর্ঘ সীমান্ত। আর ঠিক সেই সীমান্তের মাত্র 10 থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে একটি বিমানবন্দর, নাম নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটি বেসামরিক বিমানবন্দর। যাত্রীরা আসছেন যাচ্ছেন, বিমান ওঠানামা করছে, সবকিছুই স্বাভাবিক চলছে। কিন্তু এই বিমানবন্দরের ভেতরে যে রহস্য লুকিয়ে আছে সেটি জানলে যে কারোর চোখ কপালে উঠবে। এই বিমানবন্দরটি শুধু বেসামরিক যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হয় না, এটি আজারবাইজান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও কাজ করে। কিন্তু আসল কথাটা সেখানে নয়। আসল কথাটা হলো 2017 সালে আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ইসরায়েল এই বিমানবন্দরটি যে কোনো সামরিক কাজে ব্যবহার করার অধিকার পেয়েছে। আর 2022 সাল থেকে ইসরায়েলের অন্তত দুটি F-35 স্টেলথ যুদ্ধবিমান সার্বক্ষণিকভাবে এই বিমানবন্দরে মোতায়েন রয়েছে। ইরানের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান সবসময় প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই তথ্যটি একবার ভেবে দেখুন। এই বিমানবন্দরের বিরুদ্ধে ইরানের অভিযোগের তালিকা অনেক দীর্ঘ। ইরানের অভ্যন্তরে যে 2 দফা ইসরায়েলি হামলা হয়েছিল, সেই হামলার প্রথম দফায় এই বিমানবন্দর সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল বলে ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করে আসছে। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা, হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ড, এমনকি ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর পেছনেও এই বিমানবন্দর থেকে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ রয়েছে। মানে ইরানের ঘরের পাশে বসে ইসরায়েল ইরানের উপর নজরদারি চালাচ্ছে, হামলার পরিকল্পনা করছে, আর আজারবাইজান সেই সুযোগ করে দিচ্ছে। এখন আসা যাক মূল ঘটনায়। মধ্যপ্রাচ্যে নতুন করে যখন সংঘর্ষ শুরু হলো, তখন ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে শুরু করলো। ইসরায়েলের ভেতরে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ঘাঁটিতে আঘাত হানতে শুরু করলো। কিন্তু একটি জায়গায় ইরান কোনো হামলা করলো না, সেটি হলো আজারবাইজানের এই নাখচিভান বিমানবন্দর। প্রথম 4 দিনের প্রচণ্ড হামলার মধ্যেও ইরান একটিবারের জন্য এই সামরিক ঘাঁটির দিকে একটি মিসাইলও ছোড়েনি। অথচ সবাই জানে এই বিমানবন্দর থেকে ইসরায়েলকে সহায়তা দেওয়া হচ্ছে। তাহলে ইরান কেন আক্রমণ করছিল না? সামরিক বিশেষজ্ঞরা প্রথম থেকে ধারণা করেছিলেন যে ইরান তুরস্কের সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় আজারবাইজানে আক্রমণ এড়িয়ে যাচ্ছে। কারণ আজারবাইজান এবং তুরস্কের মধ্যে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি রয়েছে। এই চুক্তি অনুসারে আজারবাইজানের উপর কোনো দেশ আক্রমণ করলে তুরস্ক সরাসরি সামরিক সহায়তা দিতে বাধ্য। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো ইরানের জন্য আত্মঘাতী হতে পারে। তাই ইরান চুপ করে বসেছিল। সবাই ভাবলো ইরান ভয় পেয়েছে, ইরান কিছু করতে পারবে না, আজারবাইজানের এই ঘাঁটি সুরক্ষিত। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরান ভয় পায়নি, ইরান আসলে অপেক্ষা করছিল, ইরান ফাঁদ পাচ্ছিল। আর এই ফাঁদটি ছিল এতটাই নিখুঁত যে ইসরায়েলের সবচেয়ে প্রশিক্ষিত গোয়েন্দা সংস্থা মোসাদও সেটি বুঝতে পারেনি। ইরান প্রথম দিনগুলোতে আজারবাইজানে আক্রমণ না করে ইসরায়েলকে একটি বার্তা দিয়েছিল। সেই বার্তাটি ছিল যে এই আজারবাইজানে কোনো হামলা হবে না, এখানে তোমাদের বিমান নিরাপদ। ইসরায়েল সেই বার্তায় আশ্বস্ত হলো। আর ঠিক তখনই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো বিভিন্ন অপারেশন শেষে এই বিমানবন্দরে ফিরে আসতে শুরু করলো। 2টি F-35 যুদ্ধবিমান হ্যাঙ্গারের ভেতরে ঢুকলো, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলো। ইসরায়েলি প্রকৌশলীরা বিমানের যন্ত্রাংশ পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। আর ঠিক সেই মুহূর্তে ইরানের ড্রোনগুলো আকাশে উড়াল দিল। শত শত কিলোমিটার দূর থেকে ছুটে এলো সে মরণাস্ত্র। একদম নিচু দিয়ে উড়ে এসে কোনো রাডারে ধরা না পড়ে ইসরায়েলি যুদ্ধবিমানের হ্যাঙ্গারে আঘাত হানল। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো বিমানবন্দর এলাকা। বিমানবন্দরের যাতায়াতকারী সাধারণ যাত্রীরা নিজের চোখে দেখলেন সে ভয়াবহ দৃশ্য। হ্যাঙ্গার থেকে আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠে যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। বাইরে থেকে মানুষজন ভিডিও করছে সেই ঐতিহাসিক মুহূর্তের। এই হামলায় যে ইরান ড্রোনটি ব্যবহার করেছে তার নাম আরাস্তা। 2022 সালের দিকে অতি গোপনে ইরান এই ড্রোনটি তৈরি করেছে। এটি একটি দীর্ঘপাল্লার কামিকাজি ড্রোন, যাকে সামরিক পরিভাষায় লয়টারিং মিউনিশন বলা হয়। এই ড্রোনের ডানায় বিস্তার প্রায় 4 মিটার এবং এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার গতিতে উঠতে পারে এই ড্রোন, যা ইরানের বিখ্যাত শাহেদ 136 ড্রোনের চেয়ে অনেক দ্রুতগামী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ড্রোনের পেলোড বা বিস্ফোরণ ক্ষমতা। যেখানে শাহেদ 136 ড্রোনের পেলোড ক্ষমতা মাত্র 50 কেজি, সেখানে আরস্ত ড্রোনের পেলোড ক্ষমতা 180 থেকে 200 কেজি। মানে শাহেদের চেয়ে প্রায় 4 গুণ বেশি বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। সামরিক বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এই ধরনের মাত্র
5-6টি ড্রোন একটি সম্পূর্ণ বিমানবন্দরের অবকাঠামো গুড়িয়ে দিতে সক্ষম, আর একটিমাত্র ড্রোনই হ্যাঙ্গারের ভেতরে থাকা একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিতে পারে। এই ড্রোনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি প্রায় 12,000 ফুট উচ্চতা থেকে শুরু করে মাত্র 50 থেকে 100 ফুট নিচু দিয়েও উঠতে পারে। ইরান এই ড্রোনটিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। আর আজারবাইজানের ভেতরে এই হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের এই ড্রোন সত্যি সেই ক্ষমতা রাখে। হামলার পর চীনা স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য নিশ্চিত করা হয়েছে যে হামলার পর বিমানবন্দরে অন্তত 2টি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমানের উপস্থিতিও ছিল। বিমানবন্দরের ভেতরে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো ছবি বা ভিডিও এখনও বাইরে আসেনি। ইসরায়েল, আজারবাইজান কিংবা যুক্তরাষ্ট্র কেউ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে আজারবাইজান এটুকু স্বীকার করেছে যে হামলায় 2 জন বিদেশি নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন। লক্ষণীয় বিষয় হলো তারা ইসরায়েলের নাম উচ্চারণ করেনি, শুধু বলেছে বিদেশি নাগরিক। এই নীরবতাই বলে দিচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ। আজারবাইজান এই হামলাকে কঠিন ভাষায় নিন্দা করেছে। তারা বলেছে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে আক্রমণ। আজারবাইজান ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের হুমকিও দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন আজারবাইজান নিজের ভূখণ্ডে ইসরায়েলকে ব্যবহার করতে দিচ্ছিল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য, তখন কি আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়নি? যখন আজারবাইজানের মাটি থেকে ইরানের উপর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনার পরিকল্পনা হচ্ছিল, তখন সার্বভৌমত্বের কথা কেউ বলেনি? এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো এরপর কি হবে। আজারবাইজান যদি মনে করে যে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে যেভাবে জিতেছে ইরানের সঙ্গেও সেভাবে লড়তে পারবে, তাহলে সেটি হবে ভয়ানক ভুল। সামরিক বিশ্লেষকরা পরিষ্কারভাবে বলেছেন, আজারবাইজানের গুরুত্বপূর্ণ যে অবকাঠামো রয়েছে, ইরান চাইলে মাত্র এক দফা হামলাতেই সেগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে। দ্বিতীয় দফার আর প্রয়োজনই পড়বে না। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এখনও যাচাই বাছাই করছে। নতুন যে সামরিক অভিযান চলছে তাতে আজারবাইজানের সরাসরি সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ পাওয়া গেলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চলে যাবে। সেক্ষেত্রে শুধু ইসরায়েলের ঘাঁটি নয়, আজারবাইজানের প্রেসিডেন্ট প্যালেস, তেলক্ষেত্র এবং সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। তবে এখন পর্যন্ত ইরান মুসলিম দেশ হিসেবে আজারবাইজানকে যথেষ্ট সম্মান দেখিয়েছে, শুধুমাত্র ইসরায়েলের হ্যাঙ্গার এবং একটি রাডার সিস্টেমে আক্রমণে সীমাবদ্ধ রেখেছে। আজারবাইজানের নিজস্ব কোনো সামরিক স্থাপনা বা তেলক্ষেত্রে এখনও হাত দেয়নি। এখন সবার চোখ তুরস্কের দিকে। তুরস্ক কি মিত্র আজারবাইজানের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? এই প্রশ্নের উত্তর আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। তবে একটি বিষয় পরিষ্কার, ইরান তার নিখুঁত ফাঁদে ইসরায়েলকে ফেলে প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ শুধু অস্ত্রের জোরে হয় না, মাথার জোরেও হয়। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দাবার ছকে ইরান একটি অত্যন্ত চমকপ্রদ চাল দিয়ে বসেছে, যার প্রতিক্রিয়া হয়তো আগামী কয়েক সপ্তাহ বা মাস জুড়ে অনুভব করা যাবে।